2024-এর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন 2 বছর পেরিয়ে গেছে। এখনও গবেষণা চলছে সেই পতনের পেছনের ঘটনাগুলো কী ছিল। সামনে যে আন্দোলনগুলো আমরা দেখেছি সেই আন্দোলনই পতনের কারণ, নাকি পেছনে আওয়ামী লীগ সরকারের বড় কোনো ভুল ছিল, নাকি তৃতীয় কোনো পক্ষের মেটিকুলাস ডিজাইন ছিল। যে পতনটা হলো সেই পতনের ব্যাপারে অগ্রিম কোনো তথ্য কি তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে ছিল? গোয়েন্দা ব্যর্থতার কারণেই কি এই পতন হয়েছে? আন্দোলন যেটা, সেই আন্দোলনের গতি, প্রকৃতি, উদ্দেশ্য এগুলো সম্পর্কে তারা কি কোনো ধরনের কোনো ধারণা পায়নি? শেখ হাসিনাকে কি এক ধরনের অন্ধকারে রাখা হয়েছিল? অনেক প্রশ্ন বারে বারে উঠেছে, কিন্তু কোনো প্রশ্নেরই তেমন কোনো সঠিক সমাধান আমরা দেখিনি। সবথেকে বেশি আলোচিত যেটা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার মহাপরাক্রমশালী সরকার হিসেবে নিজেদেরকে ভাবত, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। আগে ভাগে তারা কিছুই জানতে পারেনি। এবার সেই চাঞ্চল্যকর ব্যাপারে প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের এক বড় কর্তা, যিনি দেশের বাইরে এই মুহূর্তে রয়েছেন, পালিয়ে রয়েছেন, মনিরুল ইসলাম, তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিয়ে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। এবং তার তথ্য যদি সত্য হয় তাহলে এটা আমরা এখন মনে করতেই পারি যে শেখ হাসিনার সরকার এই ঘটনা ঘটবে সেটা অন্তত 1 বছর আগেই জানতো। তাহলে এই ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিতে পারেনি কেন? ব্যর্থতাটা কোথায়? কারা সেই সরকারকে ব্যর্থ করলো? আন্দোলনটা সফল হলোই বা তাদের কোন ভুলের জন্য? চলুন একটু এই পলাতক পুলিশ কর্মকর্তা, যিনি আওয়ামী লীগ সরকারের বেশ আস্থাভাজন হয়েছিলেন এবং বর্তমানে বহু মামলার আসামি, তিনি মোস্ট ওয়ান্টেড আসামি হিসেবেই আমরা জানি, সেই মনিরুল ইসলাম কি কি তথ্য দিচ্ছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের বড় কর্তা মনিরুল ইসলাম একটি বাহিনীর তিনি প্রধান ছিলেন এবং ধারণা করা হচ্ছিল যে আওয়ামী লীগের সর্বশেষ যে নির্বাচন 2024-এর নির্বাচন, সেই নির্বাচন পরবর্তী সময়ে তিনি হয়তো প্রচণ্ড ক্ষমতাবান হয়ে যাবেন এবং অনেকের যে ধারণা, সেই ধারণা হয়তো সত্যিও হতে পারত। সেরকম একটা আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তা, যদিও পরবর্তীতে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা শুনছি, আমরা জানি না অভিযোগগুলো সেগুলো প্রমাণিত হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে অভিযোগগুলো সত্য অভিযোগ নাকি মিথ্যা অভিযোগ। সেই মনিরুল ইসলাম সাংবাদিক মাসুদা ভাট্টির অনলাইন প্ল্যাটফর্মে এরকম বড় ধরনের খবর দিয়েছেন এবং তিনি বলছেন যে তার দেয়া গোয়েন্দা রিপোর্টের মাধ্যমেই শেখ হাসিনা 2023 সালেই জানতেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটা সরকার গঠনের পরিকল্পনা চলছে। কি ভয়ঙ্কর কথা! শেখ হাসিনা 2023 সালেই জানতেন যে এরকম একটা প্রতিবেদন এই মনিরুল ইসলাম তিনি নিজে শেখ হাসিনাকে দিয়েছিলেন। শেখ হাসিনা তাহলে সেটা পেয়ে কোনো ধরনের ব্যবস্থা নিলেন না কেন? চলুন একটু ভেতরে ঢুকি। এটা নিয়ে আবার মানবজমিনও রিপোর্ট করেছে। মানবজমিনের এই শিরোনামটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে 2023 সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে। এবং মনিরুল ইসলাম এই যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে বলা হচ্ছে যে 2023 সালেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে, এমনটি দাবি করেছেন তিনি বলছেন যে 2023 সালের মার্চ মাসে আপনি একটি রিপোর্ট, তাকে প্রশ্ন করা হয়েছিল মাসুদা ভাট্টির তরফ থেকে যে মার্চ মাসে আপনি একটি রিপোর্ট দিয়েছিলেন, সেখানে 24 সালে একটি সরকার গঠিত হতে পারে তার একটি রূপরেখা আপনি দিয়েছিলেন, কারা কারা থাকতে পারে তাও সেখানে লিখেছিলেন। সেটার ভেতরের আসলে তথ্য কি? মনিরুল ইসলাম বলেছেন যে হ্যাঁ,
এবং যাদের নাম ওখানে উল্লেখ ছিল তারা অনেকেই এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন। কেউ কেউ বিভিন্ন কমিশনের চেয়ারম্যান হয়েছেন, চেয়ারপারসন হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, সদস্য হয়েছেন, এই কথা তিনি বলেছেন। এবং বলেছেন যে বাকিরা না হলেও, যেমন দুইটা পত্রিকার সম্পাদকের নাম ছিল একেবারে স্পেসিফিক, মানে মনিরুল ইসলামের এই রিপোর্টে দুইটা পত্রিকার সম্পাদক বলতে তিনি শুধুমাত্র নাম বলেননি, তিনি কিন্তু বলেছেন যে তারা নানাভাবে সরকারের সঙ্গে যুক্ত ছিলেন, সরাসরি উপদেষ্টা না হলেও, কিন্তু পরবর্তীতে তাদের মানে অফিসই পুড়ে যেতে আমরা দেখেছি। অর্থাৎ তিনি তার রিপোর্টে প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদকের কথাও বলেছিলেন যে তারাও সরকারে যুক্ত হবেন ডক্টর ইউনূসের সঙ্গে। তিনি আরও বলেছেন 23 সালে যখন বিভিন্ন জনের নামে ভিসা স্যাংশন হলো, ভিসা স্যাংশন দেবে যারা, এরকম একটা মে মাসের দিকে ইউএস গভর্নমেন্ট ইস্যু করে বা ইউএস এম্বাসি ঢাকা ইস্যু করে, সেটার দু একদিন আগে আমি আরেকটা রিপোর্ট দিই যে একটা কিছু আসছে, এই বিষয়টা আমরা অবহিত ছিলাম এবং কোন দেশ এটার সঙ্গে অংশগ্রহণ করতে পারে এই রিপোর্টটা যে কোনোভাবেই মনে হয় আমার কোনো ডিভাইসে থেকে গিয়েছিল। রিপোর্টটা আমি পরে মিলিয়ে দেখলাম, যেহেতু 2023 সালের ঘটনা, মানে এটা 2024 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে আমি রিপোর্টটা রিট্রিভ করতে পারি, অর্থাৎ মেমোরি হিসেবে দেখাই। রিপোর্টের কপিটা যেহেতু ড্রাফট কপিটা দেখলাম, বলা যায় যে কম বেশি 90% মিলে গেছে। এই সরকারের রেসপন্স কী ছিল, তার যে রিপোর্ট যে 2024 সালেই ডক্টর ইউনূসের নেতৃত্বে কিংবা তার পৃষ্ঠপোষকতায় একটা সরকারের প্ল্যান হচ্ছে এবং সেখানে কারা কারা উপদেষ্টা হবেন সেই রিপোর্টও তিনি দিয়েছিলেন এবং তার রিপোর্টের অনেকেই উপদেষ্টা হয়েছেন, বাকিরা বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন, কেউ বিভিন্ন কিছু চেয়ারম্যান হয়েছেন, এটা হয়েছেন ওটা হয়েছেন, এবং দুইটা পত্রিকার সম্পাদকের কথা বলেছেন। এই রিপোর্টে যে ব্যাপারটা মনিরুল ইসলাম দাবি করছেন সেটা হচ্ছে যে ওই রিপোর্টটা শেখ হাসিনা পড়েছেন, দেখেছেন মনোযোগ দিয়ে। তিনি বলেছেন যে 5-6 পৃষ্ঠার রিপোর্ট ছিল, তিনি মনোযোগ দিয়ে পড়েছেন। আমার রিপোর্টে ছিল যে বয়সের কারণে ডক্টর ইউনূস সরাসরি প্রধান উপদেষ্টার দায়িত্ব নাও নিতে পারেন, অন্য কাউকে তিনি পেছনে থেকে অদৃশ্য জায়গায় থেকে এটা পরিচালনা করবেন, অন্য কাউকে দৃশ্যমান প্রধান উপদেষ্টা করবেন এবং সেইভাবেই মানে রাজনীতির বাইরে একটা শাসন ব্যবস্থা তৈরি হবে, এই কথা রিপোর্টে ছিল। তখন নাকি মনিরুল ইসলামকে শেখ হাসিনা বলেছিলেন যে তুমি তাকে চেনো না, সে এত লোভী মানুষ যে তুমি তাকে আসলে চেনো না, সে মৃত্যুর আগের দিন পর্যন্তও ক্ষমতা পেতে চাইবে, সুতরাং তুমি দেখো এরকম কিছু যদি হয় তাহলে সেই প্রধান উপদেষ্টা হবে এবং তার নেতৃত্বেই এটা হবে। মনিরুল ইসলাম বলেছেন পরবর্তীতে আমরা সেটাই দেখলাম, প্রফেসর ইউনূসের নেতৃত্বেই এটা হলো। কিন্তু তার ভাষ্য হচ্ছে যে এই ব্যাপারে শেখ হাসিনা জানতেন, সব কিছুই জানতেন এবং এই ব্যাপারে সতর্কও ছিলেন, কিন্তু সতর্কই যদি থাকেন তাহলে এরকম ঘটনা কেন ঘটলো সেটা আমাদের প্রশ্ন। আবার তিনি বলছেন যে ঘটনাটা 2024-এর নির্বাচনের আগেই ঘটার প্ল্যান ছিল, কিন্তু যে কোনো কারণেই নির্বাচনের আগে হয়নি, নির্বাচনটাও হলো, নির্বাচন বানচাল করার প্ল্যানও ছিল, সেটাও তিনি বলেছেন এবং বলেছেন যে এই ঘটনাটা 23 সালে আসলে শুরু হয়নি, ঘটনাটা শুরু হয়েছে 2018 সালে। 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন ছিল সেই আন্দোলনকেই মূলত পুঁজি করে সামনে এগোনোর প্ল্যান করে তারা, এবং তারা মনে করে ডিসিশন নিয়েছিল তারা যে সরকারের নর্মাল ওয়েতে সরকারের পতন হবে না এবং সরকারের পতনের ক্ষেত্রে ছাত্রদেরকে ব্যবহার করতে হবে, এই সিদ্ধান্ত 2018 সালে নেওয়া হয়েছিল। 2018-তে নুরুল হক নূরের নেতৃত্বে যে কোটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলন কিন্তু সফল হয়নি, তৎকালীন সময়ে কোটার যে দাবি সেটা মেনে নেওয়া হয়েছিল। তিনি বলছেন নির্বাচন বানচালের 2024-এর নির্বাচন বানচাল করে সেই সময়ই এরকম একটা প্রক্রিয়া বাস্তবায়নের পরিকল্পনা ছিল, কিন্তু যে কোনো কারণেই নির্বাচন হয়ে গেল এবং সবথেকে বড় যে তথ্যটা মনিরুল ইসলাম দিচ্ছেন যে নির্বাচন হওয়ার ফলে সরকারের মধ্যে বোধহয় একটা অতিরিক্ত আত্মবিশ্বাস কিংবা আত্মতুষ্টি তৈরি হলো যে নির্বাচন তো ঠেকাতে পারলো না, সুতরাং এরপরে যদি আন্দোলন হয়, সাধারণত বাংলাদেশের রাজনীতিতে যে ট্র্যাডিশন, কোনো সরকার নতুন করে
শপথ গ্রহণ করলে তারপরে 3-4 বছর পরে আন্দোলন জোরদার হয়। সুতরাং আওয়ামী লীগ সরকার রিল্যাক্সে ছিল। তারা মনে করেছিল যে এখন যদি আন্দোলনের পরিকল্পনা করেও তাও সেটা 3-4 বছর পরে পরিকল্পনা করবে। তারা ভাবতেও পারেনি যে ভোটের পরপরই 6 মাসের মধ্যেই এরকম একটা আন্দোলন দানা বেঁধে উঠবে এবং এটা এতটা জোরদার হয়ে মানে এরকম অবস্থায় যাবে। তার মানে আমরা মনিরুল ইসলামের এই বক্তব্য, যেটা মানবজমিনও বলছে, মাসুদা ভাট্টির ওই অনলাইন প্ল্যাটফর্মেও তিনি বলেছেন, এখান থেকে আমরা কি মানে পাই, মানে তার তথ্য তিনি দিয়েছেন। তিনি বলছেন যে এতদিন যে আলোচনাগুলো আমরা শুনছিলাম যে আওয়ামী লীগ সরকারের কাছে কি কোনো গোয়েন্দা তথ্য ছিল না, এরকম একটা এত বড় প্ল্যান, এবং ডক্টর ইউনূস ওপেন বলছেন মেটিকুলাস ডিজাইনে এটা করা, সেই ডিজাইন সম্পর্কে শেখ হাসিনা এতদিন ধরে দেশ চালাচ্ছেন এবং এত জেদি একজন মহিলা, তিনি কিছুই জানতেন না। মনিরুল ইসলাম বলছেন যে তিনি সব কিছুই জানতেন এবং পরিকল্পনাগুলো তার কাছে একেবারে সচিত্র প্রতিবেদন আকারে দেয়া হয়েছিল। তাহলে কি আমরা ভাববো যে 2024-এর আমি ডামি নির্বাচনের পর এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছিল আওয়ামী লীগ সরকার, কিংবা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং আত্মতুষ্টিটা এরকম ছিল যে নির্বাচন নিয়ে বানচালের যে পরিকল্পনা সেটা তো তোমরা সফল হতে পারলা না, সুতরাং আবার যদি আন্দোলনের পরিকল্পনা করো তাহলে তো 3-4 বছর পর, সুতরাং 3 বছর অন্তত আমি রিল্যাক্সে থাকতে পারবো, এরকম একটা আত্মতুষ্টি সম্ভবত ভর করেছিল এবং সেখানে সর্বনাশটা তাদের হয়েছে বলেই মানে মনিরুল ইসলামের এই তথ্য বিশ্লেষণ করলে সেটাই মনে হবে। দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে? মনিরুল ইসলাম প্রচণ্ড প্রভাবশালী পুলিশ অফিসার তিনি ছিলেন আওয়ামী লীগের সময়, এবং সেই আওয়ামী লীগ সরকারের খুবই কাছাকাছি, শেখ হাসিনার খুব কাছাকাছি থাকার সৌভাগ্য তার হয়েছে। সুতরাং অনেক কিছুই তিনি জানেন, এটাও এটা মনে না করার কোনো কারণ নেই। এবং তিনি এসবির প্রধানের দায়িত্ব পালন করেছেন এবং মনে করা হচ্ছিল যে এই নির্বাচনের পর খুব দ্রুততম সময়ে তিনি হয়তো প্রথমে র্যাবের প্রধান হবেন, তারপরে আইজিপি হয়ে যাবেন, তাকে আইজিপি করা হবে, এটা একেবারে দিনের আলোর মতো দেখা যাচ্ছিল। সেরকম একজন পুলিশ কর্মকর্তা যখন এটা বলছেন, সাথে আরও অনেক সেন্সিটিভ কথা বলেছেন যেগুলো আসলে আলোচনা করতে চায় না, সেখানে তিনি নিশ্চিত করেই বলেছেন যে এই আন্দোলনের সময় কোন কোন স্টেক হোল্ডার, বাংলাদেশের কোন কোন স্টেক হোল্ডার কী কী ভূমিকা পালন করেছে, সেখানে নির্দিষ্ট 1-2টি বাহিনীকে তিনি সরাসরি দোষী করেছেন, দোষী করে বলেছেন যে এটার পেছনে তাদের ভূমিকা থাকতে পারে। এবং তিনি এটাও বলেছেন, 2টি বাহিনীর নাম উচ্চারণ করে তিনি বলেছেন, আমরা এই ব্যাপারগুলোর সঙ্গে যেহেতু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অনেক কিছু জড়িত, সেগুলো আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনোভাবেই উচ্চারণ করতে চাই না, বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। তিনি 2টো বাহিনীর নাম উল্লেখ করে বলেছেন যে 24-এর সরকার পতনের পরে অনেক কিছুই তো পরিবর্তন হয়ে গেল, সব কিছু পরিবর্তন হতে দেখলাম, সব চেয়ার খালি হয়ে গেল, কিন্তু 2টো চেয়ার কেন খালি হলো না, সেই প্রশ্ন তিনি করেছেন। সেই প্রশ্ন করে তিনি ইঙ্গিত দিতে চাইছেন যে কিছু কিছু নির্দিষ্ট চেয়ার শেখ হাসিনার সরকার পতনটা নিশ্চিত করেছে। আমরা জানি না এই অভিযোগের ভিত্তিটা কতটুকু, আবার এটাও আমি ব্যক্তিগতভাবে মানতে রাজি নই যে উদর পিণ্ডি বুদর ঘাড়ে আপনি চাপালেই তো আর হয়ে যায় না। নিজেদের ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে যদি আপনি অন্যের ওপরে দোষ চাপাতে চান, সেটা কতটা বুদ্ধিমত্তার পরিচয় দেয়া, সেই প্রশ্ন তো উঠবেই স্বাভাবিক কারণে। দর্শক, আপনার কি মনে হয়, বুঝতে পারছেন কি ইঙ্গিতে কি বলতে চাইলাম? এবং মনিরুল ইসলাম তিনি সরাসরিই বলেছেন, মাসুদা ভাট্টির সেই অনলাইন প্ল্যাটফর্মে তার বক্তব্য আপনি শুনেই নিতে পারেন, কিন্তু আমাদের প্ল্যাটফর্মে কোনো ধরনের কোনো কনফিউজিং ব্যাপার কিংবা যে সকল বিষয় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সঙ্গে জড়িত, সেরকম সেন্সিটিভ ব্যাপার নিয়ে আলোচনা করতেই চায় না। কারণ আমাদের কাছে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা কিংবা বিভিন্ন সরকারি স্টেক হোল্ডার, তাদের সবার চাইতে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।